বহু বছর পূর্বে পৃথিবীতে জীবনের অস্তিত্ব অনেক বেশি ভয়ঙ্কর ছিল। বর্তমান সময়ের স্পাইডারও সেই সময় এতটা বড় আর ভয়ঙ্কর ছিল যে সে যে কোনো মানুষকেই গিলে খেয়ে ফেলতে পারত। পৃথিবী থেকে শুরু করে আকাশ পর্যন্ত এত বড় বড় ডাইনোসররা ঘুরে বেড়াতো যে সেই সময় মানুষের জীবনের অস্তিত্ব কল্পনা করাটাও ইম্পসিবল ছিল। কিন্তু স্থলভাগের থেকে জলভাগে জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখাটা আরও অনেক বেশি কঠিন ছিল। যদি আমরা সেই সময়ে সমুদ্রের ভেতর ড্রাইভ করতাম তাহলে প্রত্যেকটা জায়গাতেই দেখতে পেতাম যে একটা বিশাল আকৃতির ভয়ঙ্কর প্রাণী অন্য একটা বিশাল আকৃতির প্রাণীকে শিকার করছে। কিন্তু যদি জলভাগের সমান শক্তিশালী দুটো বিশাল ভয়ঙ্কর প্রাণী একে অন্যের সঙ্গে যুদ্ধ করছে দেখতে পেতাম তাহলে সেটাই সবথেকে বড় ঐতিহাসিক ব্যাপার বলে পরিগণিত হতো। হ্যাঁ ফ্রেন্ডস, আমরা এখন কথা বলছি মেগালোডন আর মুসাসরাসের সম্পর্কে। এই দুটো প্রাণীর যুদ্ধ এতটাই ঐতিহাসিক হতো যেমন যুদ্ধ বর্তমানে জাস্টিস লিগ এবং অ্যাডভেঞ্চারের ভেতর হয়ে থাকে। একদিকে ছিল মেগালোডন, যাকে পৃথিবীর সবথেকে বড় শক্তিশালী শার্ক বলে মনে করা হতো, আর অন্যদিকে ছিল মুসাসরাস, যাকে অ্যাকোয়াটিক রেপটাইলের রাজা বলা হতো। যদিও ইতিহাসে কখনো এই দুটো প্রাণীর মধ্যে কোনো যুদ্ধ ঘটেনি, কারণ এই দুটো প্রাণীর অস্তিত্বের ভেতর প্রায় 5 কোটি বছরের ডিফারেন্স ছিল। সায়েন্টিস্টদের পাওয়া ফসিলস থেকে এটা জানা যায় যে এই পৃথিবীতে মুসাসরাসরা প্রথমে অস্তিত্বে আসে, কিন্তু ক্রিটেসিয়াস পিরিয়ডের শেষে পৃথিবীতে এমন মহাপ্রলয় ঘটেছিল যেটা মুসাসরাসের অস্তিত্বকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। আর এভাবেই সমুদ্রপৃষ্ঠের সবথেকে ভয়ঙ্কর প্রাণী পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছিল। মুসাসরাসের অবলুপ্তির পর সমুদ্রপৃষ্ঠে বসবাসকারী ছোট ছোট শার্ক, যাদেরকে মুসাসরাসরা তাদের খাবার হিসেবে গ্রহণ করত, তারা সকলেই সময়ের সঙ্গে সঙ্গে ইভলভ হতে হতে এতটা বড় হয়ে উঠেছিল যে 5 কোটি বছর পর মুসাসরাসের ফাঁকা জায়গা পরিপূর্ণ করতে সক্ষম হয়েছিল। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে এই দুটো প্রাণী তাদের নিজেদের সময়কালের সবথেকে বড় এবং ভয়ঙ্কর প্রাণী হিসেবে বিবেচিত হতো, যাদেরকে ঘুরে ফিরে বেড়ানো কিলিং মেশিন বলেও মনে করা হতো। কোনো প্রাণী এদের সামনে এসে পড়লে চোখের নিমেষেই শিকারে পরিণত হতো, কিন্তু যদি একটা মুসাসরাস এবং মেগালোডন একে অপরের সামনে এসে পড়তো তাহলে কি অবস্থা হতো? যদি ওরা একে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়তো তাহলে কার কেমন অবস্থা হতো? যদি দুজনেরই সাইজের কথা বলতে হয় তাহলে দুজনের ভেতর মেগালোডনই সবসময় এগিয়ে থাকতো, কারণ এদের সাইজ প্রায় 60 থেকে 70 ফুট পর্যন্ত হতো। কিন্তু এর মানে এটা নয় যে মুসাসরাসরা সাইজে ছোট ছিল, যদিও মেগালোডন বেশিরভাগ মুসাসরাসের থেকে কয়েক গুণ বেশি বড় হতো, কারণ বেশিরভাগ মুসাসরাসরা প্রায় 15 থেকে 30 ফুট পর্যন্তই লম্বা হতো। কিন্তু এখনো পর্যন্ত সবথেকে বড় মুসাসরাস, যাদের নাম টাইলোসরাস ছিল, তারা প্রায় 56 ফুট পর্যন্ত লম্বা হতো। এটা সেই প্রজাতির মুসাসরাস ছিল যাদের জুরাসিক ফিল্মে দেখানো হয়েছিল। মানে যদি একটা টাইলোসরাস মুসাসরাস মেগালোডনের সামনে এসে যায় তাহলে দুজনের আকৃতিতে খুব বেশি ডিস্টেন্স লক্ষ্য করা যাবে না। কিন্তু মুসাসরাসের হাইটের বেশিরভাগ ক্রেডিটই তার লেজকে দেওয়া হতো, কারণ এদের দৈর্ঘ্যের বেশিরভাগ অংশই লেজের দিকে ছিল। দৈর্ঘ্যের বেশিরভাগ অংশই লেজের দিকে থাকার কারণে তাদের বাকি শরীরে মাসেলসের সংখ্যাও খুব কম ছিল। আর অন্যদিকে মেগালোডন সাইজে বড় হওয়ার পাশাপাশি অনেকটা ভারী আর মোটা ছিল। মানে মেগালোডনের মাসেল পাওয়ার মুসাসরাসের তুলনায় অনেক বেশি ছিল। কিন্তু মুসাসরাসের লম্বা লেজ হওয়ার একটা উপকারিতাও ছিল, সেটা হলো এদের শরীর মেগালোডনের তুলনায় অনেক বেশি ফ্লেক্সিবল ছিল। মানে এরা মেগালোডনের হাত থেকে বাঁচার জন্য খুব সহজেই এদিক ওদিক করে নিজের গতিপথের দিশা পরিবর্তন করতে পারত। সেইভাবে দেখলে এদের যুদ্ধটা বর্তমান সময়ের অনেকটা সিংহ এবং হায়নার যুদ্ধের মতো ছিল, যেখানে মেগালোডন একটা সিংহের মতো আর মুসাসরাস হায়নার মতোই নিজের ফ্লেক্সিবল শরীরের কারণে মেগালোডনের আক্রমণের হাত থেকে সহজেই নিজেকে বাঁচাতে পারত। মানে মুসাসরাসের ডিফেন্স প্রসেস মেগালোডনের থেকে অনেক বেশি ভালো ছিল। কিন্তু শুধুমাত্র ডিফেন্স সিস্টেম ভালো হওয়ার ফলে কোনো যুদ্ধ জয় করা যায় না। যুদ্ধ জেতার জন্য অ্যাটাক করার কৌশলও জানা প্রয়োজন, আর এটা ডিপেন্ড করে সেই প্রাণীর মুখের চোয়ালে কতটা শক্তি থাকে তার ওপর। মুসাসরাসের দাঁত মেগালোডনের তুলনায় অনেক বেশি লম্বা এবং ধারালো ছিল। অপরদিকে মেগালোডনের মুখের চোয়াল অনেক বড় হওয়ার পাশাপাশি
চোয়ালের দাঁতের সংখ্যাও অনেক বেশি ছিল। আর এই কারণেই মেগালোডনের বাইট ফোর্সকে পৃথিবীর সবথেকে বেশি শক্তিশালী বাইট ফোর্স হিসেবে চিহ্নিত করা হয়েছিল। বিশাল বড় শরীর হওয়ার কারণে মুসাসারাসের একটা আক্রমণে মেগালোডনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাই ছিল না। এমন অবস্থায় মেগালোডনের কোনো ক্ষতি করতে হলে মুসাসারাসকে বারবার মেগালোডনের ওপর অ্যাটাক করতে হতো, তাও আবার মেগালোডনের অ্যাটাকের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রেখে। মুসাসারাসের চোয়াল বর্তমান সময়ে সাপেদের মতো ছিল, মানে যদি শিকার একবার তাদের মুখের ভেতর এসে যেত তাহলে তারা শিকারকে চিবিয়ে খাওয়ার বদলে খুব তাড়াতাড়ি গিলে খাওয়ার চেষ্টা করত। আর এই কারণেই সায়েন্টিস্টরা বহুবার মুসাসারাসের পেট থেকে অন্য প্রাণীদের অর্ধেক চিবানো শরীর খুঁজে পেয়েছিল, কিন্তু মুসাসারাসের এই শক্তি মেগালোডনের ওপর কোনোভাবেই কার্যকর ছিল না, কারণ মেগালোডন 60 থেকে 70 ফুট লম্বা আর মুসাসারাসের থেকেও অনেক গুণ বেশি ভারী ছিল। এর সাথে সাথে মেগালোডনের শরীরে ক্ষত সৃষ্টি করার জন্য যেখানে মুসাসারাসকে বারবার আক্রমণ করতে হতো, সেখানে মেগালোডন তার বিশাল চোয়ালের কারণে একটা অ্যাটাক করেই মুসাসারাসকে ঘায়েল করে দিতে পারত। আর একটা অ্যাটাকের মাধ্যমেই মুসাসারাসের শরীরকে চোখের নিমেষেই দুটুকরো করে দিতে পারত। আর এই দুটো প্রাণীর যুদ্ধে সবসময় জয়ী মেগালোডনই হতো, কারণ এটা কখনোই ভুললে চলবে না যে মুসাসারাস রেপটাইলের একটি প্রজাতি, যাদেরকে নিঃশ্বাস নেওয়ার জন্য কোনো না কোনো সময় জলের ওপর আসতেই হতো। মানে যদি এই দুটো প্রাণীর লড়াই জলের ভেতর অনেক বেশি সময় ধরে চলতো, তাহলে মুসাসারাসকে যুদ্ধের মাঝপথেই নিঃশ্বাস নেওয়ার জন্য জলের ওপর আসতে হবে। আর সেই সময় মেগালোডনের কাছে সম্পূর্ণ সুযোগ থাকবে মুসাসারাসকে নিচের থেকে আক্রমণ করার। আর তখনই মেগালোডন এই যুদ্ধে মুসাসারাসকে টুকরো টুকরো করে দিতে 100% সক্ষম হবে। উপরে জানানো এই সমস্ত তথ্যের সঙ্গে আপনি সহমত কিনা সেটা কমেন্ট করে অবশ্যই জানান। আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিন, এ ধরনের লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য।